নমস্কার, আমি সৌভিক স্যার। ন্যাশনাল প্যারামেডিক্যাল অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে আজকে আমরা একটা একদম সাধারণ আলোচনা করব। আলোচনাটা শুরুটা একটা প্রশ্ন দিয়ে করব। প্রশ্নটা কি? জ্বর মানে শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া, তাই তো? আমরা জ্বর বলতে কি জানি? শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া। আমার প্রশ্নটা হলো, শরীরের তাপমাত্রা বেড়ে যায় কেন? জ্বর এলে আমাদের কাঁপুনি দেয় কেন? আর জ্বর এলে যখন আমাদের শরীর গরম হয়ে যাচ্ছে তখন আমাদের গরম না লেগে ঠান্ডা লাগে কেন? তাহলে এক কথায় জ্বর বা টেম্পারেচার বেড়ে যাওয়া কি জিনিস, এটাই আজকে আমরা আলোচনা করব। একদম সাধারণ পয়েন্ট অফ ভিউ থেকে দেখার চেষ্টা করব। যদি একজন লেম্যানকে আজকের এই টপিকটাকে আমি বোঝাতে পারি, তাহলে আমার বিশ্বাস তোমরা যারা প্যারামেডিক্যাল কোর্স করার জন্য এখানে ভর্তি হয়েছো তোমরা তো অবশ্যই বুঝতে পারবে। তাহলে দেখো, যখন আমাদের জ্বর আসে, ঠান্ডা লাগে, তখন আমাদের কাঁপুনি দেয় না? যখন জ্বর আসে কাঁপি তো। দেহের তাপমাত্রা তখন বেড়ে যায়। নর্মাল বডি টেম্পারেচার কত থাকে? 98.6 ডিগ্রি ফারেনহাইট। যদি আমরা সেন্টিগ্রেডে যাই তাহলে ওটা 37 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে নর্মাল বডি টেম্পারেচার। এবারে যখন আমাদের জ্বর হয়, জ্বর হওয়ার পিছনে কোনো না কোনো একটা কারণ থাকে। জ্বর কিন্তু কোনো রোগ নয়, ভালো করে জেনে রাখো। জ্বর নিজে কোনো রোগ নয়। জ্বর হলো কেবলমাত্র একটা লক্ষণ। তুমি তোমার বাড়িতে একটা অ্যালার্ম সিস্টেম রেখেছো যে চোর এলে তখনই ওই অ্যালার্মটা বাজবে, তাই তো? ঠিক আছে একদম। তাহলে অ্যালার্মটা যখন বাজছে তার মানে তুমি কি বুঝছো? চোর এসেছে। তাহলে একদম একই রকম ভাবে আমাদের বডির টেম্পারেচার যখন বেড়ে যায় তখন আমরা এটাই বুঝবো যে আমাদের শরীরে কোনো না কোনো অঘটন বা চোর এসেছে। এইটা আমরা বাইরে টাকা খরচা করে ওই অ্যালার্মটা লাগাই, তাই না? বিভিন্ন শপিং মলে দেখবে আগুন লেগে গেলে অ্যালার্ম বাজানোর জন্য সিস্টেম করা আছে, কিন্তু সেটা অনেক অর্থ ব্যয় করে এই সিস্টেমটাকে ইনস্টল করতে হয়। কিন্তু আমাদের শরীরে আমরা বিনা পয়সায় পেয়েছি। সেটা হলো, আমাদের শরীরে যখন কোনো প্যাথোজেন অথবা যে কোনো রকম অঘটন, সেটা ডিউ টু দ্য নার্ভাস সিস্টেম হোক, মানে আমি এমন কিছু জিনিস দেখলাম যেটা দেখার পরে বা শোনার পরে আমার জ্বর এসে গেল। আমরা বলি না, ভয় পেয়ে জ্বর এসছে, কালকে রেজাল্ট বেরোবে, আজকে আমার রেজাল্টের ভয় জ্বর এসে গেছে। আবার আমাকে এমন একটা মশা কামড়ালো, সেই মশা থেকে আমার ম্যালেরিয়া বা ডেঙ্গু হয়ে জ্বর এসে গেল। তারপরে করোনা যখন হচ্ছিল, করোনাতে তো সবার জ্বর হচ্ছিল। তাহলে জ্বর এমন একটা অ্যালার্ম সিস্টেম যেটা আমাদেরকে জানান দেয় যে আমাদের শরীরের মধ্যে কোনো না কোনো একটা অঘটন ঘটছে। আর সব থেকে মজার কথা, এটা শুধু জানান দিয়েই থেমে থাকে না। শপিং মলে আমরা কি দেখি যে অ্যালার্মটা শুধু বেজেই থেমে থাকে না, তার সাথে সাথে শাওয়ারটাও অন হয়ে যায়, তাই না? দেখবে অ্যালার্মের পাশে একটা করে জল বেরোনোর শাওয়ারও থাকে, যাতে অ্যালার্ম বাজিয়ে মানুষজনকে অ্যালার্ট করা হলো। আবার অপরদিকে আগুন যাতে নিয়ন্ত্রণের বাইরে না চলে যায় তাই জলও ঢেলে দেওয়া হলো। তাই আমাদের শরীর যখন আমাদের দেহের তাপমাত্রা বাড়িয়ে আমাকে জানান দিচ্ছে বা আমাকে রক্ষা করছে, এই রক্ষা করাটার মধ্যেই প্রাথমিক অবস্থাতেই প্রতিটা জীবাণুকে বা ওই অঘটনটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা। তাহলে যখন ধরা যাক আমার শরীরে কোনো একটা প্যাথোজেন, মানে কোনো একটা ব্যাকটেরিয়া বা ভাইরাস প্রবেশ করে গেল, ভালো করে মন দিয়ে শুনবে, এটা সিনেমার মতো একদম। আমার শরীরে এই মুহূর্তে কোনো একটা প্যাথোজেন প্রবেশ করলো, তাদের একটা সামান্য ইনকুবেশন পিরিয়ড হবে, মানে তারা বংশবৃদ্ধি করবে। বংশবৃদ্ধি করার পরে তারা যখন এবার আমার শরীরে একটা অঘটন ঘটানোর মতো শক্তি তৈরি করলো, সব থেকে আগে কে জানতে পারবে জানো? ইমিউনিটি। আমাদের শরীরের ইমিউনিটি জানতে পারবে। অর্থাৎ বাইরে থেকে যে ঢুকলো তাকে বলা হয় এন্ডো
পাইরোজেনাস। এই এন্ডোপাইরোজেনাস যেই মাত্র শরীরের মধ্যে ঢোকে, শরীর বা ইমিউনিটি তার পরিবর্তে এক্সোপাইরোজেনাস জেনারেট করে, অর্থাৎ বিষ দিয়ে বিষক্ষয়। শরীরের মধ্যে একটা ব্যাকটেরিয়া ঢুকলো, সেই ব্যাকটেরিয়া যাতে মরে যায় বা বংশবৃদ্ধি না করতে পারে, এইবারে শরীর একটা লম্বা যাত্রা শুরু করবে। তাহলে একটা ব্যাকটেরিয়া যে আমার পেটে হয়তো ঢুকে গেছে, আমি স্টেশনে লেবু জল খেয়েছি, আমার সেখান থেকে পেটের মধ্যে ব্যাকটেরিয়া প্রবেশ করে গেছে। এবারে এই ব্যাকটেরিয়াটা শরীর খুঁজে পেয়েছে, অর্থাৎ ইমিউনিটি জানতে পেরে গেছে। ইমিউনিটি সঙ্গে সঙ্গে রক্তের মধ্যে একটা কেমিক্যাল ছাড়বে। এই কেমিক্যালকে বলা হয় সাইটোকাইন। এরা পাইরোজেনিক সাইটোকাইন, যারা রক্তের মাধ্যমে সোজা যাবে আমাদের মস্তিষ্কে, ব্রেনে, অর্থাৎ একদম পার্লামেন্ট, ভারতবর্ষের সব থেকে বড় যেখানে সমস্ত নেতা মন্ত্রীরা যায় সেটা পার্লামেন্ট, তার থেকে নিচে আছে এটা আমাদের অ্যাসেম্বলি মানে বিধানসভা। তো একদম বড় হেডকোয়ার্টারে গেছে আমাদের ব্রেন। কি বার্তা নিয়ে গেছে? যে শরীরের মধ্যে একটা জীবাণু ঢুকে গেছে, তুমি এক্ষুনি কিছু একটা করো। অর্থাৎ একটা দরখাস্ত লিখে ওই সাইটোকাইন ব্লাডের মাধ্যমে ট্রাভেল করে ব্রেনের বিশেষ একটা অংশে এসে পৌঁছালো। সেই বিশেষ অংশটার নাম কি? হাইপোথ্যালামাস। আবার বলছি, হাইপোথ্যালামাস। এইটা আমাদের মস্তিষ্কের মধ্যে টেম্পারেচার রেগুলেটর, যেরকম পাখার রেগুলেটর হয় না, ঠান্ডা লাগলে কমিয়ে দেব, আবার গরম লাগলে বাড়িয়ে দেব। এসির রিমোট হয় টেম্পারেচারে। আমাদের বডির টেম্পারেচার মেনটেন করে মস্তিষ্কের মধ্যে একটা ডিপার্টমেন্ট যার নাম হাইপোথ্যালামাস। তাহলে ওই পাইরোজেনাস সাইটোকাইন ব্রেনের কাছে এসে একটা বার্তা দেয় যে বডির মধ্যে কেউ প্রবেশ করেছে, একে জব্দ করতে হবে। বডি কি করে? সাইক্লো অক্সিজেনাস এই নামক আর একটা কেমিক্যাল রিলিজ করে। কে রিলিজ করলো? হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস সাইক্লো অক্সিজেনাস নামক একটা কেমিক্যাল রিলিজ করলো। একে শর্টে কি বলা হয়? কক্স, COX, কক্স। এবারে এই কেমিক্যালটা আবার আরো একটা এনজাইমকে তৈরি করবে বা এনজাইমকে সিক্রেশন করার জন্য প্রস্তুত করবে, যেই এনজাইমটার নাম প্রস্টাগ্ল্যান্ডিন 2। প্রস্টাগ্ল্যান্ডিন 2 এই কেমিক্যালটা এইবারে মস্তিষ্কের মধ্যে একটা রিসেপ্টর আছে, যাকে বলা হয় EP2 রিসেপ্টর। মানে কল্পনা করো একটা চায়ের কাপ, আর এইটা ডিশ, যেটা হলো রিসেপ্টর। চায়ের কাপটা হলো প্রস্টাগ্ল্যান্ডিন, আর বসবে কোথায়? EP2 রিসেপ্টরে। অর্থাৎ চায়ের কাপ ডিশে বসবে, অর্থাৎ প্রস্টাগ্ল্যান্ডিন EP2 রিসেপ্টরে বসবে। যেই না বসবে তখনই হাইপোথ্যালামাস একটা বডির টেম্পারেচার ঠিক করবে। আমার বডির নর্মাল টেম্পারেচার এক্ষুনি বললাম 98.6 ডিগ্রি ফারেনহাইট। এবারে যে জীবাণুটা ঢুকেছে তাকে মারার জন্য কতটা বডির টেম্পারেচার দরকার, এইটা ঠিক করবে ওই প্রস্টাগ্ল্যান্ডিন কত পরিমাণে বেরোচ্ছে। ও যত পরিমাণে বেরোবে তত রিসেপ্টরের সাথে অ্যাটাচ হবে, আর তত হাইপোথ্যালামাসের কাছে বার্তা যাবে যে এই বডির টেম্পারেচারটা 98.6 ডিগ্রি ফারেনহাইট থেকে এটা করে দাও 102, 103, 104, 105 অবধি করে দিতে হবে। এবারে যেই না বার্তাটা পাওয়া গেল, বডি কি করবে? একটা সেট করে দিল, টেম্পারেচার সেট করে দিল। তাহলে কারণ কোনোদিনও ছোটবেলা থেকে দেখেছো যে তোমার জ্বর আসছে, একদম ফট করে 102 হয়ে গেল, বডি কিন্তু ফট করে ওটাকে শিফট করে দিল, বডি কিন্তু তাড়াতাড়ি সেট করে দিল। কত করলো? 98 থেকে, বা ধরা যাক হালকা হালকা জ্বর রয়েছে, 99 আছে, 99 থেকে বডি সেট করলো কত? একদম 102। তাহলে আমার কি এক্ষুনি হয়ে যাবে? না, এক্ষুনি হবে না। যখন সেট করা হয়েছে 102 আর যখন আছে 99, যতক্ষণ না 102-তে পৌঁছাচ্ছে বডি কিন্তু কাঁপুনি দেবে,
কাঁপ দিয়ে জ্বর আসবে, অর্থাৎ ভ্যাসো কনস্ট্রিকশন হবে। মানে কি, সেট করা অবধি বুঝতে পারলে যে বডি সেট করে দিয়েছে, ভাই একটা জীবাণু ঢুকেছে। আচ্ছা, তার আগে আরেকটা কথা বলে দিই যে কেন বডিকে, শরীরের রক্তকে গরম করতে হচ্ছে, কেন বডিকে টেম্পারেচার গরম বাড়াতে হচ্ছে। তার কারণ আমরা অবশ্যই করে জানি যে যখন কোনো জীবাণু আমাদের জলের মধ্যে আছে বলে আমরা মনে করছি, সেই জলটাকে আমরা কি করতে বলি? ফোটাতে বলি নাকি ঠান্ডা করতে বলি? ফোটাতে বলি, অর্থাৎ গরম করতে বলি। তার মানে আমরা সবাই জানি যে গরমে জীবাণু মরে যায়। তাহলে কল্পনা করে দেখো, আমাদের বডিও জানে। তুমি হয়তো ক্লাস 10-এ জানো, কিন্তু তুমি ছোটবেলা থেকেই তোমার বডি জানে। তুমি যখন জন্মেছো তখন থেকেই তোমার জ্বর হচ্ছে, তা হচ্ছে না? 6 মাস পরে, 1 বছর পরে কতবার জ্বর হয়েছে। তাহলে বডি তখনই জানে যে জীবাণু যখনই দেখতে পাবো টেম্পারেচার বাড়াবো। কেন না? রক্তকে গরম করব। কেন না? যাতে জীবাণু ডেভেলপ করতে না পারে, জীবাণু যাতে বংশ বৃদ্ধি করতে না পারে, ও ওই টেম্পারেচারেই যেন মৃত হয়ে যায়। সেই জন্য বডি জীবাণুর ওপর নির্ভর করে একটা টেম্পারেচার সেট করে। তাহলে ধরা যাক আমার যে জীবাণু ঢুকেছে তাকে মারার জন্য বডি যে টেম্পারেচারটা সেট করছে সেটা হয়তো 102। এবারে ফট করে তো 102 হবে না, তাহলে 99 থেকে বা 98.6 থেকে 102 এর যে যাত্রা পথ, এটা কেমনি করে হবে? তাড়াতাড়ি তো হতে হবে, বডি সেট করে দিয়েছে কিন্তু তুমি এখনো পৌঁছাওনি। তাহলে পৌঁছানোর জন্য যদি বিলম্ব হয়, তাহলে আমাদের ব্লাড ভেসেলকে কনস্ট্রিক্ট করে দেবে। অর্থাৎ যে ব্লাড ভেসেলের চওড়া রয়েছে, ব্লাড ভেসেল মানে জানো তো, যার মধ্যে দিয়ে রক্ত যায়, যে নালীর মধ্যে দিয়ে রক্ত পরিবহন হয় তাকেই বলা হয় ব্লাড ভেসেল। তাহলে এই ব্লাড ভেসেলের কে সে ন্যারো করে দেবে, ছোট করে দেবে, সংকীর্ণ করে দেবে। তাহলে ভ্যাসো কনস্ট্রিকশন হওয়ার ফলে আমাদের মাসেলের মধ্যে একটা স্টিমুলেশন আসবে, আর এই স্টিমুলেশন আমাদেরকে আরো হিট জেনারেট করতে সাহায্য করবে। ফলে তখন আমরা করে কাঁপবো। সেই জন্য কাঁপ দিয়ে জ্বর আসে। বোঝা গেল? তাহলে আজকের পরে আমরা খুব সুন্দরভাবে এটা বলতে পারি অন্য বন্ধু বান্ধবদের যে জ্বর কিন্তু সবসময় একদমই খারাপের জন্য নয়, জ্বর অ্যাকচুয়ালি ভালোর জন্য। জ্বর আমাদের শরীরের ভালোর জন্য। কেন না? কোনো জীবাণু যদি ঢুকেছে তাহলে তাকে শায়েস্তা বা জব্দ করার জন্য বডি সব থেকে আগে টেম্পারেচারকে বাড়িয়ে দিচ্ছে, যাতে আমাদের জলটা ফোটে, অর্থাৎ রক্তটা গরম হয়, বডির টেম্পারেচার গরম হয়, আর যাতে জীবাণু সেখানে বংশ বৃদ্ধি করতে না পারে। তাহলে জীবাণুকে পর্যদস্ত করার প্রথম পদক্ষেপের নাম ফিভার বা জ্বর। তার মানে এখন তোমরা ভেবে দেখো, যখন আমাদের খুব সামান্য একটু জ্বর হয়, খুব সামান্য কোনো গায়ের তাপমাত্রা বেড়ে যায়, আমরা কি করি? আগে ভুলবশত গায়ের তাপমাত্রাটাকে কমানোর পিছনে দৌড়ে যাই। কেন না? আমরা জানি অল্প বিদ্যা ভয়ঙ্কর। আমরা কি জানি? প্যারাসিটামল মুদির দোকানে পাওয়া যায়, ওষুধ দোকানে পাওয়া যায় না, কিন্তু এখন তো চাল ডালের দোকানে পাওয়া যায় প্যারাসিটামল, ওমেজ, তাই না? তো এই প্যারাসিটামল দোকানে গিয়ে আমরা একটা কিনে নিই, আমরা খেয়ে নিলাম। তাহলে যে শরীর আমাকে ভালো করার জন্য প্রস্টাগ্ল্যান্ডিন হরমোনকে রিলিজ করাচ্ছিল, কক্স রিলিজ করাচ্ছিল, এই ওষুধটা গিয়ে তাদেরকে ইনহিবিট করে দিল, ব্লক করে দিল, বন্ধ করে দিল। তাহলে এবারে কি হবে? জীবাণু বলবে, আরে এতক্ষণ তো বেশ ভালোই আমাকে গরম করছিলে, হঠাৎ করে একটা ওষুধ ঢুকলো আর আমার জন্য রাস্তা ভালো করে দিল। এবার আমি তাহলে আবার ধীরে 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 বংশ বৃদ্ধি করি। তবে এর মধ্যে যদি আমাদের ইমিউনিটি ওই প্যাথোজেনটাকে, মানে ব্যাকটেরিয়া বা ভাইরাসটা যে ঢুকেছে তাকে যদি কমজোর করে দিতে পারে, তাহলে আমার জ্বরটা আর বৃদ্ধি পাবে না, মানে আমি ধীরে ধীরে সুস্থর দিকে এগোবো। কিন্তু তোমরা খুব ভালো মতো জানো, অনেক পেশেন্টরা এসে বলে যে ডাক্তারবাবু, আমি জ্বরের ওষুধ খাচ্ছি, প্রত্যেক 3-4 ঘন্টা অন্তর আমার জ্বর ছেড়ে জ্বর আসছে। এই কথাটা বহুল প্রচলিত না,
জ্বর ছেড়ে জ্বর আসছে। তাহলে কেন কেন আসছে? তার কারণ বডির মধ্যে যখনই ওই প্যারাসিটামল ঢুকছে বা যে কোনো এনএসএআইডি ঢুকছে বা যে কোনো কক্স ইনহিবিটর ঢুকছে, তখনই ওই কেমিক্যাল গুলোকে ব্লক করে দেওয়া হচ্ছে, যেটা আমার শরীরের দরকার। এবারে যেই ওষুধের অ্যাকশন কেটে যাচ্ছে, আবার ওই কেমিক্যাল গুলো রিলিজ হচ্ছে, বডি গরম করছে। অর্থাৎ বডি এখন গরম হতে চায়, তুমি কেন ঠান্ডা করে দিচ্ছ? 102 ডিগ্রি ফারেনহাইট অব্দি জ্বর হলে কখনো ওষুধ বা প্যারাসিটামল বা জ্বর কমানোর প্রয়োজনীয়তা নেই। এটা শরীরের প্রোটেকটিভ মেকানিজম, এটা আমাদের শরীরের একটা নিজস্ব রক্ষা করার ধর্ম। বডির টেম্পারেচার বেড়ে যদি যায় 102 এর বেশি, যদি 103 হয়ে যায়, 104 হয়ে যায়, তাতে অন্যান্য অর্গানরা ক্ষতিগ্রস্ত হতে পারে। চোখ, হার্ট, লিভার, কিডনি, স্নায়ুতন্ত্র এরা ক্ষতিগ্রস্ত হতে পারে। তখন আমি জ্বরের ওষুধ খাবো। কিন্তু সামান্য 100 জ্বর, আমি শিখে গেছি প্যারাসিটামল খাওয়া, পকেটেও টাকা আছে, দেওয়ারও লোক বসে আছে, দোকানে গেলাম, প্যারাসিটামল কিনলাম, জ্বরটা কমে গেল। আর একবার যদি জ্বর কমে গিয়ে আর কখনো জ্বর না আসে, মানে বেশ অনেকদিন জ্বর না আসে, আমি কনফিডেন্স গ্রো করে নিলাম, আরে জ্বর হলেই প্যারাসিটামল খেতে হয়, ডাক্তাররা কি বোকা, 300 টাকা 400 টাকা 500 টাকা ভিজিট নিয়ে এই ওষুধটাই দেবে, আর এটা তো আমি ভুসি মালের দোকানে পেয়ে যাচ্ছি। হ্যাঁ, কি বোকা বানাচ্ছে। কিন্তু সে নিজের শরীরকে বোকা বানাচ্ছে, সে নিজের শরীরের স্বাভাবিক ক্রিয়াকলাপগুলোকে বন্ধ করে দিচ্ছে, কেমিক্যালের দ্বারা বন্ধ করে দিচ্ছে। যখন যেটা খাওয়ার কথা, যেটা 102 ডিগ্রি ফারেনহাইটের বেশি অবস্থায় গেলে খেতে পারতো, সেটা না করে সে মাত্র 99, 100, 101, 102তেই খেয়ে নিচ্ছে। কেননা তার ধৈর্য নেই, তার অফিস আছে, তাকে কাজ করতে হবে, অর্থ উপার্জন করতে হবে, আর একদিন সেই অর্থই নিজের শরীরের প্রতি ব্যয় করে এই পৃথিবীর মানুষকে টাটা করে চলে যেতে হবে। এটাই মানুষের এখন উদ্দেশ্য। দেখবে কাশি, আচ্ছা তাহলে আমরা যেটা বুঝলাম, জ্বর হলো আমাদের শরীরের একটা প্রোটেকটিভ মেকানিজম। টেম্পারেচার বাড়ে আমাদের ভালোর জন্য, খারাপের জন্য নয়। তবে দীর্ঘক্ষণ ধরে অনেকটা পরিমাণে যদি টেম্পারেচার বেড়ে যায়, তাহলে সেটা আমাদের শরীরের জন্য খারাপ। তাই তখন আমাকে ওষুধ খেতে হবে, তবে অবশ্যই সেটা ডক্টরের পরামর্শে, নিজের ইচ্ছাতে নয়। আমরা রাস্তাঘাটে চলতে গিয়ে খুব ভালো মতো একটা জিনিস দেখতে পাই, ওষুধ দোকানে কিছুক্ষণ তুমি দাঁড়াও, দেখবে খুব ভালো ভালো লোকজন, ভালো জামা প্যান্ট পরে, একদম সুন্দর সেজে গুজে, সব টিপটপ, শিক্ষিত বা অশিক্ষিত, এসে কি বলে, আমার কাশি হচ্ছে, একটা কাশির সিরাপ দিন তো। বলে কিনা? কেউ কোনোদিনও শোনুনি এই কথা স্বীকার করতে পারবে? ওষুধ দোকানে গিয়ে কোনো ব্যক্তি বলে যে আমার কাশি হচ্ছে, একটা কাশির সিরাপ দিন তো, আর ওষুধ দোকানদার কি বলে, না দেবো না, এক্ষুনি হসপিটালে যান, ডাক্তার দেখান। ও বলে হ্যাঁ কাশি সিরাপ হচ্ছে, নিন ধরুন, মানুষটিও খেয়ে নিল। কিন্তু এটা আমাদের জন্য কতটা বিপজ্জনক একটু বুঝিয়ে বলি। আমাদের, ভাবো, তুমি কল্পনা করো, তুমি বসে আছো, আর তোমার পায়ের ওপরে কেউ বসে পড়ছে তার চেয়ারটা দিয়ে। চেয়ারের যে পায়া হয় না, সেই পায়াটা যদি তোমার পায়ের ওপরে পড়ে, তাহলে তোমার লাগবে কি না? লাগবে। তখন স্বাভাবিক অভিব্যক্তি কি বেরোবে? চেঁচাবো, লাগছে লাগছে, চেঁচাবো তো। আমার ওই চেঁচানোটাকে যদি কেউ মুখ চেপে বন্ধ করে দেয়, তাহলে তাহলে কি হবে? আমার লাগাটা বন্ধ হয়ে গেল? লাগাটা লাগাই রয়ে গেল, শুধু আমার চেঁচানোটা বন্ধ হয়ে গেল। সমাজের লোকে আমার আর চেঁচানোটা দেখতে পাচ্ছে না, কিন্তু পাটা কিন্তু ধীরে ধীরে অবশ হয়ে গিয়ে প্যারালিসিস হয়ে যেতে পারে। তাহলে কে শত্রু? পায়ের লাগাটা শত্রু নাকি চেঁচানোটা শত্রু? লাগাটা শত্রু। কিন্তু আমরা আমাদের অর্ধেক জ্ঞানের জন্য চেঁচানোটাকে শত্রু ভেবে ফেলি। আর দোকানে গিয়ে কি বলি, কাশি হচ্ছে ওষুধ দিন। আর দোকানদার, যে ফার্মাসিস্ট, যেও পড়াশোনা করেছে, সেও কিন্তু অবলীলায় একটা কাশির সিরাপ দিয়ে দিচ্ছে। তার কারণ আছে, তার কারণ তার মালিক বা বস সে কিন্তু বলে দিয়েছে, ব্যবসায় ফাঁকি দিলে হবে না, তোমার মাইনে কিন্তু আমার ব্যবসার ওপরেই দাঁড়িয়ে আছে। তো সে জানে বাবা, যা পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্ন যায় তত আনন্দ, আমার তো আর হচ্ছে না।
আমি একটা কাশির সিরাপ দিয়ে দিলাম, সেই লোকটা কাশির সিরাপটা খেলো। এবারে মজার জিনিসটা শোনো, কাশি আমাদের শরীরের একটা প্রোটেকটিভ মেকানিজম। যখনই আমাদের শ্বাসনালীর মধ্যে, যেটা শ্বাসনালী শুরু হয়ে যাচ্ছে আমাদের নেজাল ক্যাভিটি থেকে, তারপরে সাইনাস, তারপরে ফ্যারেংস, তারপরে ল্যারেংস, তারপরে ট্র্যাকিয়া, তারপরে ব্রঙ্কাই, তারপরে অনেকগুলো ব্রঙ্কিওল, আর লাস্টে যাচ্ছে অ্যালভিওলাই। তাহলে যখন এই সমগ্র পথের মধ্যে যদি কোনো ইরিটেশন হয়, অর্থাৎ যদি কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস বা অ্যালার্জি বা ফাঙ্গাস প্রবেশ করে যায়, তাহলে এই বডি একটা ইরিটেশন করবে, করবে কিনা? তোমাকে মশা কামড়ালে তোমার চুলকায় না সুড়সুড়ি হয়? চুলকায়, মানে ইরিটেশন হয়। তার ফলে এইভাবে আমরা মারি মশাটা, ততক্ষণে মশা উড়ে যায়, কিন্তু আমরা ফলস একটা মারি আর তারপরে চুলকাই, মানে ইরিটেশনটাকে রোধ করছি চুলকে, তাই তো? একইভাবে আমার শরীরের মধ্যে যখন কোনো জীবাণু প্রবেশ করে যায়, আমার বডি সব থেকে আগে জানতে পারে, আমার ইমিউনিটি সব থেকে আগে জানতে পারে, আর তখন সে তার ধর্ম পালন করে। তার ধর্ম কি না, যে জায়গাটায় ইরিটেশন হচ্ছে সেখানে একটা কেমিক্যাল রিলিজ করো, যে কেমিক্যালটা ওই ইরিটেশনের প্রতি বিরুদ্ধ আচরণ করবে। প্রয়োজনে মিউকাস প্রোডাকশন করো। মিউকাস মানে কফ, যেটা করে বার করছি, এটা হচ্ছে কফ। এই কফের লেয়ার অলওয়েজ আমাদের বুকের মধ্যে রয়েছে। কেন না, যখন বাইরে থেকে কোনো জীবাণু হোক বা ডাস্ট পার্টিকেল হোক, তারা যদি ঢুকে যায় তাহলে তারা ওই মিউকোসাল লেয়ারের মধ্যে আটকে যায়। তাই দেখবে প্রত্যেক দিন আমাদের অল্প বিস্তর হলেও একটু সাদা বা কালচে কফ বেরিয়েই যায়। তার জন্য ঠান্ডা লাগার দরকার হয় না। সারা দিনের ধুলো যেটা আমাদের ট্র্যাকিয়া দিয়ে শ্বাসনালীর বুকে ফুসফুসের মধ্যে পৌঁছে যায়, সেটাকে বডি আবার থ্রো করে বার করে দেয়। তাহলে আমাদের শরীরে যখনই কোনো জীবাণু ঢোকে, আমার ইরিটেশন হয় কোথায়? শ্বাসনালীতে। প্রয়োজনে মিউকাস প্রোডাকশন হয়, যাতে ব্যাকটেরিয়াকে চাদরের মতো সে মুড়ে ফেলতে পারে। এটা কে করবে? মিউকাস করবে। মিউকাস মানে কফ, সর্দি। এই সর্দিটাই কিন্তু আমার রক্ষাকর্তা। এই ইরিটেশনটাই আমাকে কিন্তু বাঁচাচ্ছে একটা বড় বিপদ থেকে। আমরা তো এত কিছু জানি না। আমরা দোকানে যাব, দোকানে গিয়ে কি বলবো? একটা কাশির সিরাপ দিন। দোকানদার উল্টে কি বলবে? কাশির সিরাপের সাথে একটা অ্যান্টি অ্যালার্জির ওষুধ খান, অ্যান্টিহিস্টামিন ওষুধ খান, স্টেরয়েড খান, আরো তাড়াতাড়ি কাশি কমে যাবে। আরে কাশি কমলো না, ওটা লক্ষণটা কমলো। জীবাণুটাকে কমানোই তো আসল খেলা। আর আমরা কিন্তু একবার কাশির সিরাপ খেলাম আর মরে গেলাম, তা তো হয় না। না, সেই জন্যই তো আমাদের ধীরে 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 ডেভেলপটা হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে? কাশির সিরাপটা খেয়ে কাশিটা তো কমিয়ে ফেলছি, তাহলে জীবাণুটাকে কে মারছে? ওই আমাদের ইমিউনিটি। কিন্তু যেদিন আমাদের ইমিউনিটি দুর্বল হবে, যেদিন আমাদের প্যাথোজেন সবল হবে, সেদিনকে যদি আমি কাশির সিরাপ খেয়ে কাশিটাকে কমিয়ে ফেলি, আমার বিপদ কিন্তু আরো বাড়বে, বই কমবে না। আর এটাই ভবিতব্য, এটাই সাধারণ নিয়ম। আমার প্রোটেকশনের জন্য যে এসেছে, তাকে যদি আমি সরিয়ে দিই, তাহলে আমায় কে প্রোটেকশন দেবে? তাহলে তো একদম জীবাণুদের জন্য খোলা ময়দান, সে একদম আমাকে খেলিয়ে খেলিয়ে গোল দেবে। তার মানে আজকের পর কখনো আমাদের শরীরের যে ন্যাচারাল অ্যাক্টিভিটিস গুলো আছে, সেগুলোকে রোধ করতে যাবে না। তোমরা যাবে না এবং আপনারাও যাবেন না। তার কারণ এরাই আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। আমি অনেক সময় পেশেন্ট পাই, বলে যে ডাক্তারবাবু আমার বমি হচ্ছে, বমির ওষুধ দিন। আর কিচ্ছু দেবেন না, শুধু আমাকে দুটো বমির ওষুধ লিখে দিন। আরে তুমি কত মূর্খ! বমি হলো আমাদের শরীরের একটা আবর্জনা বা উচ্ছিষ্ট অথবা ডিস্টারবেন্স সাবস্টেন্সকে ফেলে দেওয়ার প্রক্রিয়া। তুমি না ফেলে দিয়ে ওইটাকে শরীরের মধ্যেই রাখতে চাইছো। কেন না, দুটো বমির ওষুধকে, বমির রিসেপ্টরকে ব্লক করে দেয়া। ব্লক তো হয়ে যাবে, কিন্তু শরীর যেটা ফেলে দিতে চাইছিল সেটাকে তোমার ফেলে দেওয়াই উচিত। বমি হলে হতে দাও। হ্যাঁ, যে কোনো জিনিস মাত্রা অতিরিক্ত হলে তাকে বন্ধ করতে হবে। তার জন্য ওষুধ আছে, তার জন্য ইনজেকশন আছে, তার জন্য অন্যান্য উপায় রয়েছে। কিন্তু যদি কারোর একবার বমি হয়,
একবার গা গুলায়, একবার কাশি হয়, বেশ কয়েকবার কাশি হয়, বেশ কিছুক্ষণ জ্বর হয়, আমি বলবো সেই জিনিসটার কারণটা নির্ণয় করার চেষ্টা করো। কেন এটা আমার সাথে হলো? কই কালকে তো হয়েছিল না, আজকে কেন হলো? নিশ্চয়ই কিছু না কিছু কারণ আছে, তার জন্যই লক্ষণটা দেখা দিচ্ছে। লক্ষণটা কি? বমি, জ্বর, কাশি, মাথা ব্যথা, চুলকানি, এগুলো কোনো না কোনো বড় কারণের জন্যই হচ্ছে। আমরা সেগুলোর পিছনে যাই না, আমরা শুধুমাত্র লক্ষণটাকে দমন করতে যাই। কারুর যদি চুলকানি হয়, সে ওষুধ দোকানে গিয়ে কি বলবে? কিসের ওষুধ? চুলকানির ওষুধ। আর দোকানদার তাকে দিয়েও দেবে, সে খেয়েও নেবে, তার চুলকানিটা কমে গেল। কিন্তু চুলকানিটা কোনো না কোনো অ্যাসিডিক বা কোনো না কোনো এনজাইম বা কোনো না কোনো একটা নির্দিষ্ট কারণে হচ্ছিল। সেই কারণটা কিন্তু আমার বডি সারিয়ে দিল এবারের মতো, কিন্তু যেদিন সারাতে পারবে না সেদিনকে একটা বড় রোগে আমরা পড়ে যাব। তখন আমি অনেক দিন নষ্ট করে দেব ওই অ্যালার্জির ওষুধ খেয়ে খেয়ে খেয়ে। কেননা আমার মধ্যে বিশ্বাস জন্মে গেছে যে অ্যালার্জির ওষুধ খেলেই তো আমার চুলকানি কমে যায়। আজকে খাই, আবার খাই, কালকে আবার খাই, কালকে আবার খাই। তাহলে আমরা সেই প্রতিষেধক গুলোকে খাওয়াচ্ছি না বা খাচ্ছি না যেগুলো খেলে অরিজিনালি আমরা উপকার পাবো। আইদার সেটা আমাদের ইমিউনিটি বিল্ড আপের মধ্যে হোক, অথবা সেটা আমাদের অ্যান্টিবায়োটিক, অ্যান্টিভাইরাস, অ্যান্টিপ্যারাসাইট, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টি অ্যালার্জির মধ্যে দিয়ে হোক। তাহলে সচেতনতা, কেমন সচেতনতা? স্বাস্থ্য সচেতনতা হওয়া সব থেকে বড় বুদ্ধিমানের কাজ। অর্থবল, ধনবান হওয়া একদমই বুদ্ধিমানের কাজ না। ওটা হতে লাগবে, সমাজে টিকে থাকতে গেলে হতে লাগবে, কিন্তু টিকে থাকতে গেলে স্বাস্থ্যটাকে দরকার। তাই স্বাস্থ্যের জ্ঞান অর্থাৎ শরীর বিদ্যা সব থেকে বড় বিদ্যা। মানুষের শরীর সব থেকে বড় সম্পদ, তার থেকে বড় সম্পদ কেউ নয়, তাই কি না? আজকের জন্য এই অবধি। থ্যাংক ইউ ভেরি মাচ।